নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি নবনীতা দেবসেনের লেখা হে পূর্ণ তব চরণের কাছে, এই ভ্রমণ কাহিনীটির ষষ্ঠ পর্ব। কাহারে হেরিলাম আহা। গঙ্গোত্রীতে নেমে আমরা দেখি ভালো টুরিস্ট লজটি নদীর ওপারে, ব্রিজ পার হয়ে, দণ্ডীস্বামীর আশ্রমের পাশে। ওখানে অ্যাটাচড বাথ আছে। যদি 2-3 দিন থাকতে হয় তবে ওটাই ভালো, কিন্তু এক বেলার জন্য যদি ওখানে উঠি তবে যাতায়াতেই প্রচুর শ্রম এবং সময় ব্যয়িত হবে। গঙ্গা মন্দির অনেক দূরে। চললুম দ্বিতীয় টুরিস্ট লজে, সেটি মন্দিরের পাশেই। প্রথমেই তো মন্দিরে ঢুকেছি। সত্যিই মন জুড়ানো মন্দির। প্রাঙ্গণটি পরিচ্ছন্ন, চারিদিকে ছোট ছোট অনেক মন্দির। তাদের সামনে বারান্দা আছে, বসার জায়গা আছে। যাত্রীরা পুঁটলি বোঁচকা নিয়ে বসে আছে মন্দির প্রাঙ্গণে। যমুনোত্রীতে এসব নেই। এই মন্দিরে গঙ্গা দেবীর প্রতিমা। বেরিয়ে এসেছি, ভাবছি টুরিস্ট লজটি কোন দিকে। অকস্মাৎ কানে এলো, নবনীতা মাসি। স্বপ্ন, মায়া না মতিভ্রম? নবনীতা মাসি, এই যে ওপরে। ওপরে চোখ তুলে দেখি সামনেই কিছুটা ওপরে একটা হোটেল জাতীয় আস্তানা। তারই চত্বর থেকে ঝুঁকে পড়ে আমাকে ডাকছে খুব মিষ্টি একটা গলা। কে রে তুই? আমি দেখতে পাচ্ছি না। তখন আধার নামতে শুরু করেছে আর মেয়েটা আলোর বিপরীতে। আমি তো ঘুচাই। ঘুচাই? তুই এখানে? আমি এখানে? আমি তো মার সঙ্গে এসেছি, এই ট্যুরিস্ট লজে আছি। ও, এইটাই ট্যুরিস্ট লজ বুঝি? আমিও ওখানেই থাকবো, দাঁড়া আসছি। সেখানে লাঠি হাতে দীপঙ্কর শ্রীজ্ঞানের মতো কান ঢাকা টুপি মাথায় কে? কবিতাদি? হ্যাঁ পাঠক, হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না তো? কবি কবিতা সিংহ সশরীরে নবনীতার সামনে, সপুত্রকন্যা। দুজনেই একসঙ্গে গঙ্গোত্রী ধামে গিয়ে হাজির বললেই হলো। এতক্ষণ তবু সব ঠিকঠাক হচ্ছিল, এবারে গল্প বানানো শুরু। এই ভাবছেন তো? ভুল করছেন, গল্প নয় সত্যি। ভুললে হবে না, এই গোড়া থেকেই ম্যাজিক ট্রিপ, গুপি গাইন। তাই এরকম হলো। কবিতাদি, পুতুল, ঘুচাই, সমরেন্দ্র মহা খুশি স্বগোত্রের মানুষ পেয়ে। আমিও খুব খুশি। পিকো ঘুচাইতে মুহূর্তে শ্যামদেশী যমজ হয়ে গেল। সমরেন্দ্র আর পুতুলের সঙ্গে জুড়ে গেল রঞ্জন। এই ট্যুরিস্ট লজেই উঠেছেন আমাদের তেঁতুল পাতার নিসঙ্গীরা। মেসমশাই আমাকে দেখে যতখানি খুশি ততটাই লজ্জিত। যাক, তোমরা এসে পড়েছ। দেখো, আমি তো বুড়ো মানুষ, আমার কোনো হাত ছিল না। আমি জানি, বুড়ো মানুষদের এক ফোঁটাও হাত না থাকার দিনেই আমিও বুড়ো হলাম। কিছু ভাববেন না মেসমশাই, আমাদের কোনো অসুবিধাই হয়নি। ঠিক তো মা? যাক। নিচের বাজারটা ছোট্ট, সেখানে অল্পই 2-4টে চা, জিলিপি, পকোড়ার দোকান। চা খেতে গিয়ে আবার দেখা সশিষ্য দেওঘরের বাবাজির সঙ্গে। ব্রহ্মচারীর সঙ্গেও তাঁর চেনাশোনা আছে দেখা গেল, সম্ভবত গুরু ভাই। একটা গ্র্যান্ড রিইউনিয়ন চলতে লাগলো চা এবং গঙ্গা জলের মধ্যে বসে। সন্ধ্যায় গঙ্গা মন্দিরে আরতি দর্শন করলুম প্রাঙ্গণে দাঁড়িয়ে। বড় ভালো লাগলো। অবাক হয়ে দেখলুম এবং কানে শুনলুম এখানেও সেই বিরাট দক্ষিণ ভারতীয় ভেপু। এই কি তুর্য! এই ভেপু বাজছে। কর্ণাটকের মন্দিরে যা শুনে প্রথম মুগ্ধ হয়েছিলাম। বদ্রীনাথের মন্দিরে শুনেছি কেরালার নাম্বুদ্রি ব্রাহ্মণ পূজারী হন। এই এক আশ্চর্য নিয়মে দক্ষিণ সমুদ্রকে গাঁথা হয়েছে উত্তরের তুহিন শিখরের সঙ্গে। এই গঙ্গোত্রীতেও তো দেখছি দক্ষিণী বাজনা বাজছে। কে বলে ভারতবর্ষ এক দেশ নয়? মহাদেবের জটা। অঙ্গনেই অনেক সাধু সন্ন্যাসীর আড্ডা, ধুনিটুনি জ্বলছে, গাঁজা টাঁজা চলছে। দক্ষিণে সিঁড়ি নেমেছে ছোট্ট ভগীরথী মন্দিরে। সেইখানেই নাকি প্রথম গঙ্গা দেবী উৎসারিত হয়েছিলেন। এদের মতেই 6000 বছর আগে। এখন গ্লেশিয়ার সরে গেছে 20 কিলোমিটার দূরে। ভগীরথ পর্বতের গ্লেশিয়ার থেকে নেমেছে গঙ্গা। শুনেছি তুষার নদীরা 1000 বছরে মাত্র 1 ইঞ্চি মতন সরেন।
সেই হিসেবে সময়টা হাজার হাজার বছর আগের হবার কথা। এই সিঁড়ি নেমেছে গঙ্গা তীরে, তারপর উপলকীর্ণ বালির পথ গেছে জলধারার কাছ পর্যন্ত। আরতির বাজনা থেমে যাবার পর নৈশব্দে অন্ধকার যেন ঘোরতর হলো। গঙ্গার কলধ্বনি মন্দ্রতর। পায়ে পায়ে এগুলুম জলের দিকে। প্রচণ্ড শীতল বাতাস দিচ্ছে, এগোনো সমীচীন মনে হলো না। অসুস্থ হলে অন্যদের মহা মুশকিলে ফেলব। হেঁটে হেঁটে লঙ্কাচটিতে ফেরা বাকি। গঙ্গা তীর থেকে ফিরে এলুম, ট্যুরিস্ট লজে খেয়েই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। পিছনের পর্বতের বিপুল ছায়ার দিকে তাকিয়েই হঠাৎ স্পষ্ট দেখলুম শিবের মাথায় চাঁদ। হিমালয়ের বিরাট অন্ধকার ছায়া শরীরের মাথায় এক অসম্পূর্ণ রূপোর তৈরি চাঁদ উঠেছে। মুহূর্তেই পুরাণের চিত্রকল্পটি সত্যতা চোখের উপর প্রমাণিত হয়ে গেল। ছায়ার নিচেই গঙ্গার ঝিক ঝিক কুলুকুলু। নদী, তুমি কোথা হইতে আসিতেছ? মহাদেবের জটা হইতে। ওই তো মহাদেবের জটা, জটা জুটোধারী চন্দ্রমৌলি দেবাদিদেব। এই স্থির নিশ্ছিদ্র প্রাপ্তির অনুভূতি নিয়ে শুতে গেলাম। প্রচণ্ড ঠান্ডা, আর বেশিক্ষণ বাইরে দাঁড়ানো অসম্ভব। শুতে গেলুম, কিন্তু ঘুম আসে না। ছোট্ট ঘর, 3 জন লোক, ঠিক উত্তরকাশীর সেই ট্যুরিস্ট লজের মতোই, কেবল আরও ছোট ঘর। লণ্ঠন দিয়ে গেছে, সেটা কমিয়ে কোণে রেখেছি। একটাই জানলা দিয়ে দেখা যাচ্ছিল একটা উঁচু পাথরের তৈরি দেওয়াল। প্রচণ্ড শীত, সে জানালাও বন্ধ করে দিতে হয়েছে। ছাদে আর দেওয়ালের মধ্যে যথেষ্ট বড় বড় ফাঁক আছে, দম আটকে মরব না। রঞ্জন হঠাৎ বেদম হাঁচতে এবং ঠকঠক কাঁপতে শুরু করলো। ক্রমশ 2টো কম্বল প্লাস 2টো পুলোভার, পায়ে মোজা, কানে মাথায় উলের মাফলার, তবুও ঠক ঠক। উঠে এবার বিলিতি ওভারকোট চাপালো, তবুও দাঁতে দাঁতে মিউজিক। এটা স্ট্রেট ব্র্যান্ডির কেশ। ওপরে উল চড়িয়ে কিচ্ছু হবে না, ভিতরে অ্যালকোহল চড়িয়ে গরম করতে হবে। চটপট ব্র্যান্ডি কেলিয়ে ঝটপট কম্বলের তলায় গোড় দিলুম থরথর কম্পিত রঞ্জনকে। তার পালা চুকল। এবার পিকোলো। উঠল, মাথায় কমফোর্টার জড়ালো, শুলো, আবার উঠল। গায়ে বড় কোটটি চড়ালো, শুলো। আবার যেই উঠেছে আমি বললুম, দাঁড়া, এবারে গরম হওয়ার ওষুধটা খেয়ে ফেল। তারপর আমিও যথাক্রমে কমফোর্টার, কোট, গরম হওয়ার ওষুধ ইত্যাদি ইত্যাদি। অবশেষে রাত 1:30 নাগাদ গঙ্গোত্রী দেবী দয়া করে 3টি শীত কাতর হিমার্ত সকরুণ বঙ্গ সন্তানকে নিদ্রা দেবীর উষ্ণ কোলে তুলে দিলেন। ইয়েতি। পরদিন অন্ধকার থাকতে উঠেছি, পরিষ্কার বাথরুমে যাবার দুর্লভ পূর্ণ অর্জনের উদ্দেশ্যে। কিন্তু বাদ সাধছে পিকো স্টুপিড। পিকোলোর ধারণা তার মহার্ঘ মা জননীটিকে কোনো ইয়েতি কিংবা রেপিস্ট খপ করে তুলে নিয়ে চলে যাবে বলে ঘাপটি মেরে ওত পেতে আছে নিশ্চয়ই। পিকো সঙ্গে যাবার জন্য জেদ ধরল। সে পালোয়ান গেলে অবশ্যই দুষ্কৃতিকারীরা প্রাণ নিয়ে পালাতে পারবে না। শেষ পর্যন্ত মায়েতে মেয়েতে দৌড় খুলে গলিতে নামি। বাড়ির পিছনে বাথরুমের সারি, সেখানে ওটাকে ইয়েতি নাকি দাঁড়িয়ে দাঁত মাজছে। ছেলেটাকে চেনা চেনাই লাগলো। এই লজের ক্যান্টিন চালায়। কি চা হুয়া? আবি कैसे होगा, চুলা তৈয়ার করতা হ্যায়। তারই জিম্মায় পিকোকে সমর্পণ করি। আহা, ফিনাইলের সুবাতাসে মন প্রাণ ভরে উঠল। এই প্রথম আমি বেরুতে, পিকো গেল। সামনে ধ্যানস্থ শান্ত ভোরের হিমালয়, নিচে উত্তাল গৈরিক স্রোত। কাল রাত্রে সে জ্যান্ত ছবিটা মনে ভেসে এলো। কুয়াশাচ্ছন্ন তারাহীন আকাশে বন্ধ অন্ধকার যেন কঠিন ঘন ওজনদার ধাতব পদার্থ হয়ে উঠেছে। সেই পটভূমিতে আরও অন্ধকার, আরও ভারী পাথরের মূর্তির মতো হিমালয়ের একটি অংশ, যেন জটা জুটোধারী শিবের সিলুয়েট, মাথার উপরে চাঁদ। পায়ের কাছে চিকচিক করছে গঙ্গা। সকালে সেই আকাশে নীলচে বেগুনি স্বচ্ছ ফিনফিনে পাতলা, বাতাস যেন থির থির কাঁপছে। পাহাড়টি ফিটফাট সবুজ পরিচ্ছন্ন, দাড়ি কামানো তরুণের মতো,
আর উত্তাল পিঙ্গলা কলসোনা গঙ্গা নিজেই যেন শিবের জটার একটি গুচ্ছ। পৃথিবীতে যে কোনো ব্যাপারেই প্রথম হতে পারলে যে বিমল আহ্লাদ হয়, সেটা মনে প্রাণে উপলব্ধি করে ঘরে ফিরে গিয়ে দেখি রঞ্জন বসে চা খাচ্ছে। এক পাহাড়ি বালক তাকে চা দিচ্ছে। সে পিকোকে দেখেই বলল, আপকো ঘড়ি কা ভাও কিতনা? পিকোলো আমার দিকে প্রশ্ন ভরা দৃষ্টি মেলল। এই বিদেশি ইলেকট্রনিক ঘড়িটা আগে ওর বাবার ছিল। এর দাম আমি জানি না। এত সোয়েটার কোটের হাতার নিচে ঘড়িটি আবিষ্কার করাও সহজ নয়। বাহ, খোকার বেড়ে নজর আছে তো। অন্তর্দৃষ্টি আর কাকে বলে। ঘড়িটা আমরা বেচবো না। না না, সেজন্য নয়। একজন আমাকে এই রকমই একটা ঘড়ি বিক্রি করতে চায়। দামটা জেনে নিতে চাইছি। সে বলছে 350। নেপাল সে লায়া। আমেরিকান ইয়া জাপানিজ হোগা। এই রকম 4টি বোতাম আছে। স্টিলের ঘড়ি তো, প্লাস্টিক বডি নয় তো। 350 খারাপ নয়। অ্যালার্ম আছে কি? আমার ঘড়িতে 3 রকমের অ্যালার্ম আছে। অ্যালার্ম এনোগ্রাফ আছে, স্টপ ওয়াচ আছে, ডেট আছে, ডে আছে। হ্যাঁ, এত সব আছে। মিউজিক্যাল অ্যালার্মও আছে। এবারে ঘড়িটা চুরি যাবেই, রঞ্জন ফিস ফিস করে জানালো। পিকো যা গুণকীর্তন শুরু করেছে, ঘড়িটা সাবধানে রাখতে বলবো। মিউজিক নেই, অ্যালার্ম আছে। আমারটা ভালো করে আগে দেখে আসতে হবে। আর চা চাই? আরতি দেখতে যাবেন না? শুরু হয়ে গেছে এতক্ষণে। নিশ্চয়ই যাব। মন্দিরে ছুটলুম। চা চুলোয় যাক। ছুটল রঞ্জনও। পিকোটা পাশ ফিরে ঘুমোতে লাগলো। গঙ্গা তুলসী। বাজারে গিয়ে মিস্টার মুখার্জির নামে পুজোর থালা কিনে এনে পুজো দিলুম গঙ্গা মন্দিরে। বিশ্বাস করে দেওয়া পরের টাকা এনেছি। সর্বত্র সৎ ব্যবহার করে যাই। বিশ্বনাথে সংকটমোচনেও পুজো দিতে ভুলিনি। গঙ্গা দেবীর নৈবেদ্যটিও সুন্দর। দিব্যে পিতল রঙা আয়না বসানো, ছোট্ট সিঁদুর কৌটো ভর্তি সিঁদুর। প্লাস্টিকের দায় সারা টিপ নয়। দিব্যে একজোড়া নীল কাঁচের চুড়ি, চুলে সোনালি ট্যাসেল, এলাচদানা, মটর ভাজা, ধূপ আর গঙ্গা তুলসী পাতা। পুষ্পবিহীন পুজো। কোথাও ফুল নেই। পথে কোনো ফুল ফুটতেও দেখিনি। এদেশে নাকি তুলসী গাছও হয় না। এটি তার বদলি খাটে। কাজ চালানো পবিত্র উদ্ভিদ। গঙ্গা তুলসীকে কিন্তু আমার খুব চেনা চেনা লাগলো। তারপর গন্ধ শুকেই নিঃসন্দেহ, ও হরি, তুমি আমার সেই মুসৌরি পাহাড়ের গায়ে আবিষ্কার করা সেই আগাছা, যাতে ফুল নেই কিন্তু পাতাতেই মিষ্টি সুবাস। পিকোর গা গোলানো সারাতে তোমার ব্যবহার করেছিলাম। এখানে তুমিই হয়েছ গঙ্গা তুলসী। তা ভালো। কবিতাদি কয়েকটি শিকড় শুদ্ধ চারা তুলে এনেছিল সঙ্গে। জানি না কলকাতার মাটিতে সেগুলো টিকেছিল কিনা। আমি ডায়েরির পাতায় যেটিকে ভরে এনেছিলাম সে তেমনই আছে। মন্দিরে পুজো দেবার পর সবাই দেখছি ডালিসহ গঙ্গায় যাচ্ছে। সেখানেও পুজো দিচ্ছে। গঙ্গা তুলসী পাতা জলে ভাসিয়ে আসছে। আমিও চললুম। রঞ্জন শুদ্ধ। নদীর ধারে ভোরবেলা ভয়াবহ ঠান্ডা। সুন্দর বালি বিছানো সরু পায়ে চলা পথটি মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে নদী তীরের বড় বড় পাথরের ভিড়ে হারিয়ে গেছে। বাইরে পাঁচিলের ধারে মস্ত ধুনি জ্বালিয়ে বেশ কয়েকজন মস্তান সাধু আড্ডা গেড়েছেন। কুম্ভমেলাতে এমনি একটা দলের মধ্যে ঢুকে আমি বসে পড়েছিলাম। পেতলের বাটি ভর্তি দুধ চা দিয়ে আমাদের সাধু আপ্যায়ন করেছিলেন আমাকে। কিন্তু হাতে হাতে যে কলকেটি ঘুরছিল তার টার্ন আসেনি আমার। রঞ্জন বললে, মহোৎসাহে, কলকের টার্ন মেয়েদের দেয় না, আমাকে দেবে, দেখবে। দেখে কাজ নেই ভাই, অন্যতেই বিশ্বাস করছে। নদী তীরে পাণ্ডারা যাত্রীদের পুজো করতে সাহায্য করছেন। যাগযজ্ঞ, তর্পণ, পিণ্ডদান, নানা রকমের ধর্মীয় কার্যকলাপ চলছে। আর চলছে এই কাক ভরে ওই হাড় হিম করা উদ্দাম বেপরোয়া স্রোতে ঘটি ডুবিয়ে ভয়ে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পুণ্য স্নান। জলে নেমে ডুব ডুব দেবার প্রশ্ন নেই এদিকটাতে। প্রচণ্ড ঘূর্ণি, দুর্বার স্রোত। ভাগীরথী অগভীর। পার্বত্য নদী জলে হাঁটুও ডোবে না। কিন্তু পাথরে পদস্খলন ঘটলেই সিধা মানেরি ড্যাম, উত্তরকাশী।
সেই মরা মহিষের অবস্থা হবে। কিংবা হয়তো মধ্যপথে যমুনা তুলে নেবে, চলে যাব সেই লালকেল্লায়, তাজমহল, মথুরা, বৃন্দাবন। হয়তো আবার দেখা হবে জালন্ধরের ঠাকুমা আর তার সহিসের সঙ্গে, সেই অদেখা পঞ্চদশীর সঙ্গে। স্থান মাহাত্ম্যে কতটা মনের উন্নতি হয় জানি না, তবে অধিকাংশ নারীরই দেখলুম বসন ভূষণে আর রুচি নেই। এই ভূষণটির নাম লজ্জা। এদের হায়াহীনতায় আমার মতো বেহায়াও লজ্জা পাচ্ছে। না, এখানে স্নান আমার পোষাবে না। একেই সোজা তুষার নদী থেকে বেরুনো বরফ গলা পানি, যতই পবিত্র হোক, একবার বুকে বসলেই ব্যাস। একলা তো আসেনি যে অসুখ করলে ভগবান দেখবেন। এখন ভগবান নিজে না এসে আমার মেয়েকে ভাইকে ডেপুটি করে দেবেন। অতএব কমলাকান্তের উপদেশই ভালো। আপনারে আপনি দেখো, যেও না মন কারো ঘরে। চল রঞ্জন, আমরাও গঙ্গা তুলসী পাতা ভাসিয়ে দিয়ে আসি নদীর স্রোতে। নমো গঙ্গা, নমো গঙ্গা ওয়ে নমঃ। তারপর আরেকটু এগোই। প্রথমে শুধু জলস্পর্শ করে বসা, তারপর সাহস বাড়ে। তখন অঞ্জলিতে পুণ্য বাড়ি গ্রহণ করে প্রথমে বাবাকে, তারপর শ্বশুরমশাইকে জলাঞ্জলি দিই। তৃপ্ত হও হে মৌদ্গল্য বংশোদ্ভূত দেব শর্মণ, তৃপ্ত হও। ও হে ধন্বন্তরী গোত্রের সেন শর্মণ, তোমরা আমার অপটু হাতের এই নির্মল পবিত্র উদকে আর একবার চিরতরে পরিতৃপ্ত হও। পিপাসা মুক্ত হও, বাসনা মুক্ত হয়ে এই বিচিত্র বিশ্ববীজের মধ্যে পরিব্যাপ্ত হও তোমরা। আর স্মরণ করি তোমাদের, যাদের জল দেবার কেউ নেই। হে অভাগা আত্মারা, তোমরা আমার ভালোবাসার অর্ঘ্য গ্রহণ করো। আমার প্রদত্ত উদকে তোমাদের তৃষ্ণা মোচন হোক, আত্মার শান্তি হোক। এইটুকু 2 মিনিটের মাত্র কথাবার্তা। বাবা, শ্বশুর অথবা এইসব নাম না জানা স্বজনহীন পরিজনদের সঙ্গে কথা বলতে মুহূর্তই বা লেগেছে। হাত অসাড় হয়ে গেছে বরফ জলে। এরা নাইছে কি করে? কি করে আবার যেভাবে পঙ্গুতেও গিরিলঙ্ঘন করে সেই উপায়ে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। উচ্চস্বরে সংস্কৃত মন্ত্র পড়তে পড়তে সদ্য নেয়ে ওঠা এক সাধু জল শুদ্ধ জটা ঝাঁকাতে ঝাঁকাতে কাঁপতে কাঁপতে এসে গঙ্গা মন্দিরের চওড়া পাঁচিলের ওপর উঠে বসলেন। রোদ উঠলেই এখানটায় রোদ পড়বে। সাধু শুরু করলেন ভজন গান। মাথার ঝাঁকুনিটা আর থামল না, গানের ছন্দে গ্রথিত হয়ে গেল। আধ ফোটা সকালে হিমালয়ের খোলা হাওয়ায় গঙ্গার কলধ্বনির সঙ্গে ভাঙা পাঁচিলে তরুণ সন্ন্যাসীর ভোরালি ভজনের সুর কানে রয়ে গেল। সদ্যস্নাত 3টি দেহাতি মানুষ নদীর ধারে ষড়যন্ত্রের মতো উবু হয়ে বসেছে। বয়স্কাটি একটি বড় কৌটো খুলে 3টি ছোট কৌটো বের করলেন। একটিতে প্রচুর কাঠের চোকলা, পাতলা এবং কুচো কুচো, একটিতে ঘি, আর একটাতে মেটে সিঁদুর। এছাড়া ধূপ, দেশলাই, একজোড়া কাঁচের চুড়ি আর গঙ্গা তুলসী। 3টে ছোট নুড়ি সাজিয়ে হোমের উনুন হলো। তাতেই ওই ছুতোরের দোকান ঝাঁট দেওয়া কাঠের চাঁচি ঢেলে তাতে ঘি দিয়ে আগুন ধরানো হলো। ছোট্ট প্রদীপ বেরোলো সলতে সমেত, জ্বালানো হলো। নদীর তীরে প্রবল বাতাসে দ্বীপ রইল না, হোমাগ্নিও কেবল নিভে যায়। ধূপ জ্বলল, চিনির এলাচ দানা বেরুলো আর একটা খুদে কৌটো থেকে। 3 জনের মাথা একত্র করে ভক্তি ভরে দেহাতি উচ্চারণে মন্ত্রপাঠ হলো, ঘৃতাহুতি দেওয়া হলো। বারে, এরা তো বেশ স্বয়ংসম্পূর্ণ তীর্থপাঠী। ব্রাহ্মণ পাণ্ডা ছাড়াই দিব্যি পুজো পাঠ মায় যাগ যজ্ঞাদি পর্যন্ত করে ফেলেছে। দেহাত থেকেই বয়ে এনেছে পিকনিক পুজোর যাবতীয় দরকারি সরঞ্জাম, মায় মন্তরটি পর্যন্ত। এই পুতুল খেলার মতো মিনি হোমানল জেলে মিনি পুজো দেখতে খুব ভালো লাগছিল। সবটা দেখা হলো না। আমার সঙ্গে সঙ্গে এই কোট প্যান্টালুন পরা এক ভদ্রলোক হাতে পুজোর ডালি নিয়ে পাণ্ডার সঙ্গে সঙ্গে গঙ্গা তীরে আসছিলেন, উচ্চস্বরে মন্ত্রপাঠ করতে করতে। এখানে এসে সেটা স্থগিত হলো। আমি আর তাকে খেয়াল করিনি। হঠাৎ আবার প্রচণ্ড উৎসাহে সশব্দে মন্ত্রপাঠ শুনে দেখি সেই ভদ্রলোক, পরনে শুধুই আন্ডারওয়্যার আর পইতে, সযত্নে পাট পাট করে চুল আঁচড়াতে আঁচড়াতে প্রচণ্ড চেঁচামেচি অর্থাৎ মন্ত্রোচ্চারণ করছেন। স্নান সমাপ্ত। ক্ষুরোধর বাতাসে আমি প্রায়
পোশাকের মোড়ক শুদ্ধ নিহত হবার জোগাড়। ভক্ত ভদ্রলোক মন্ত্রের ঢাল তরোয়ালে নিজেকে রক্ষা করছেন, ওইভাবেই পুজোও করছেন বোধহয়। কে জানে, না এলেম আছে, একেই কৃচ্ছ বলে। যেসব মহিলারা স্ট্রিপ করছেন গঙ্গা তীরে কিন্তু টিজ করছেন না, তাঁদেরও আছে ভক্তি এবং শক্তি। শিল্প সাহিত্যে নারী দেহের গুণগান শুনে শুনে নিজেদের না জানি কি দারুণ ব্যাপার মনে হচ্ছিল। এখানে একসঙ্গে এতগুলি এত বয়সের এত বৈচিত্র্যময় উন্মুক্ত নারী মাংস দেখতে দেখতে গা গুলিয়ে উঠল। অনেকেই যৌবনবতী, বয়স যাই হোক, কিন্তু এই প্রথম মনে হলো লজ্জা না থাকলে বোধহয় রূপ ব্যর্থ হয়। এরা সবাই ধবধবে ফর্সা, বাঙালি চোখে তো ফর্সা মানেই প্রকৃত সুন্দরী। গঙ্গার ঘাটে আমি তর্পণ করতে চাই মহালয়ায়, অনেক বাঙালি বেদিং বিউটি দেখি, সেখানে এতটা অলজ্জা দেখিনি। উত্তর ভারতের চামড়ার জাতি আলাদা, একটিও শ্যামলা শরীর দেখলুম না। জামার নিচে বেশ মজার একরকম ভি গলা হাতকাটা রঙিন সুতি ফতুয়া পরে আছেন। যাত্রী যাত্রিনী দুজনেই পিরানের মতো তেরছা করে বুকে একটা খাপ এবং দুটি পকেট। ফতুয়ার মধ্যেই দেখলুম দুটি খাপ, অর্থাৎ যাত্রার সমস্ত মাল মশলা ওই খাপের মধ্যেই থাকে। বুকে ছুরি না বসালে সেসব পকেট কাটা যাবে না। যমুনোত্রীর বৃদ্ধা পাঞ্জাবি মহিলার পরনে এরকম ফতুয়া নিশ্চয়ই ছিল না, তাই মেরে থইলিয়া। রঞ্জন গেল কোথায়? সে তো গঙ্গা তীরে নেই। খুঁজে পেতে দেখি সে সেই সাধুদের দলের মধ্যে গিয়ে বসেছে। নেমন্তন্ন বাড়িতে কাঙালি ভোজনের আশায় যেমন দাঁড়ায় তেমনি একধারে আছে। আগুনে গরম হচ্ছে না, না গঞ্জিকায় কে জানে। চ বেটা চ, বাড়ি যাই, জল খাবার খেয়ে বেরিয়ে পড়ি। ঘুচাই আর পিকো ইতিমধ্যে উঠে নিজের মনে ঘুরছে। লাফাতে লাফাতে এসে বলল, মৌনি বাবার আশ্রমে গিয়েছিলাম মা, ফটো তুলেছি। সবাই মিলে ব্যালকনিতে গিয়ে বসলুম ব্রেকফাস্ট খেতে। ভগীরথ পর্বতের বরফ চূড়োটি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তার তুষার নদী। সূর্য উঠে গেছেন। কবিতাদির গলায় রুদ্রাক্ষের মালাটি সারদা মায়ের সাক্ষাৎ আশীর্বাদ ধন্য। সেই গল্প শুনতে শুনতে আলু পরোটা আর চা খেতে খেতে নেমে যাবার জন্য তৈরি হয়ে গেলুম। রঞ্জন ভয়ানক তং করছিল, গোমুখ যাবেই। কাল রাত্রে ঠক ঠক কাঁপুনি এর মধ্যেই ভুলে গেছে। এ তো গঙ্গোত্রী, গোমুখ আরও 20 কিলোমিটার উত্তরে, তুষার নদীর মধ্যে। কে তোকে যেতে দিচ্ছে? মরে যাবি তোরে ওই আহ্লাদি পেল্লাদি শরীর নিয়ে। আসলে সমরেন্দ্র পুতুলরা গিয়েছিল বলেই ওর এত দুঃখ। যেতে ওদের বেশ কষ্টই হয়েছে বলল। ঘুচাই পিকো আর রঞ্জনকে বললুম, বড় একটা জলপাত্র কিনে বেশ করে গঙ্গোত্রীর নির্মল পানি ভরে নে। খানিক বাদে তারা বাপরে মারে করতে করতে জল নিয়ে ফিরল। হাতে প্যারালিসিস হয়েছে, আটটু হলেই জলের মধ্যে পাত্র বিসর্জন হয়ে যাচ্ছিল। ওরে বাবার মধ্যেই, কবিতাদি জানালেন। উনি ওই জলে দুদিন সশরীরে সবস্ত্রে চান করেছেন, ভিজে কাপড়ে, এই বাতাসে। না, সারদা মায়ের আশীর্বাদী রুদ্রাক্ষের ক্ষমতা আছে। ভাগীরথী। ঘুচাই আর পিকো আবার পালিয়েছে। গঙ্গোত্রীর ট্যুরিস্ট লজের কর্মকর্তা ছেলেটির বয়স বেশি না। সে খুব একটা ধর্মকর্মের জীবনে বিশ্বাসী বলে মনে হলো না। তার খুব ফাঁকা লাগে, একা লাগে এখানে। এই তো মোটে 6 মাসই লোকজন আসে, তারপর সব বন্ধ, শুনশান হয়ে যায়। একটা সিনেমা নেই, থিয়েটার নেই। উত্তরকাশীর আগে কোনো শহর নেই। শহুরে মানুষ টিকতে পারে এখানে? এখানে ওই এক সাধু সন্ন্যাসী আর মিলিটারি রেজিমেন্ট, এই 2 ধরনের সংসার ত্যাগী ব্রহ্মচারীর পক্ষেই বাস করা সম্ভব। মন্দিরের দরজা বন্ধ হয় দীপাবলিতে। কেদার, বদ্রী, গঙ্গা, যমুনা সব মন্দিরের। পুরো উত্তরখণ্ডেরই দরজা বন্ধ হয়ে যায়, দ্বীপ নিভে যায়, শঙ্খ ঘণ্টা স্তব্ধ হয়ে যায়। লজ বন্ধ করে আমরাও তখন উত্তরকাশীতে নেমে যাই। বেয়ারা, কুক এরা তো সবাই টেম্পোরারি, তখন এদের চাকরি যায়। আমি অবশ্য সরকারি চাকুরে, আমার চাকরি যায় না। ছেলেটির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ বুঝতে পারলাম চাওয়ালা ছোকরার দামি ঘড়ির জন্য অমন লোভ কেন। 6 মাস পরেই ওর জীবনে তুষার যবনিকা নামবে। এর মধ্যে যা পারো, যতটা পারো জোগাড় করে নাও। 2 দিন বাদে ভাতও জুটবে কিনা ঠিক নেই।
টুরিস্ট লজের পাশেই কালী কমলিওয়ালার ধর্মশালা। মাটির খুপচি ঘর, পাশাপাশি 5-6টা জানালা আছে, দরজা আছে, সামনে ফালি বারান্দা, যাত্রী ভর্তি। ইলেকট্রিক আছে বলে মনে হলো না। ও পাশে গ্রামের গৃহস্থ বাড়ি। পিকলো একটি বউয়ের সঙ্গে ভাব করল। বউটি ওর সমবয়সী হবে, নাম ভাগীরথী, এই গাঁয়েরই মেয়ে। শাশুড়িটি খুব তিরিক্ষী। শাশুড়ি এসে পড়লেই ভাগীরথী আর ভয়ে কথাই বলছে না। একটা টাটকা টমাটোর মতো মুখ ভাগীরথীর, হাসি খুশি, স্বাস্থ্যে প্রাণে উজ্জ্বল। কোনোদিন উত্তরকাশীর চেয়ে দূরে যায়নি তাদের বাড়ির কেউ। কলকাতাকে কিন্তু সে নামে চেনে। গর্বের হাসি হেসে বলে, উধার তুম লোগ গঙ্গাজি কো ভাগীরথী कहता না। তার কাছে কলকাতা মানে গঙ্গা যাত্রার শেষ স্টেশন। গঙ্গাকে দিয়েই তার ভারতবর্ষের মাপজোক। আর নামের মাহাত্ম্যে সে নিজেকেও পবিত্র আর বিশিষ্ট মনে করে। গল্প করতে করতেই সংসারের কাজ করছিল ভাগীরথী। তারই কাছে পিকো শুনল এখানে হেলিকপ্টারে চড়ে ইন্দিরা গান্ধী এসেছিলেন। অমনি ঘুচাই আর পিকো ছুটল হেলিপ্যাড দেখতে, যদি এসে পড়ে কেউ। বিড়লার কি মিসেস গান্ধীর কি ধীরেন ব্রহ্মচারীর প্লেন। খানিক বাদেই আবার পাঁই পাঁই ছুটে ফিরে এলো। কোথায় যেন সাধুদের ছবি তুলতে চেষ্টা করেছিল, তারা চিমটে তুলে তেড়ে এসেছেন। ঘুচাইরা 2 দিন ডন্ডি ধর্মশালায় ছিল। প্রসাদ খেয়ে স্বহস্তে বাসন মেজেছে, এঁটো পেরেছে। সেই নতুনত্ব খুব ভালো লেগেছে। পিকোর মহা দুঃখ, ধর্মশালায় থাকা হলো না। যত বলি বাড়ি গিয়ে রোজ রোজই না হয় এঁটো পারিস, বাসন মাজিস, চটে যায়। তোমার কে বলি আর কি। আর তোমার কেবল গুস্সা। আলবার্ট পিন্টো কাহাকা। চল রে ঘুচাই, ওদিকটা ঘুরে আসি। ওখানে গঙ্গার তীরে একজন সাধু ঘুরে বেড়াচ্ছেন। গায়ে এক টুকরো সুতো পর্যন্ত নেই, অথচ হাতে একটা লম্বা বাঁশ। তাতে নানান রং বেরঙের কাপড়ের টুকরো আঁটা। কাপড়গুলো ঠান্ডা হাওয়ায় উড়ছে। দেখেছিস তাকে? না তো, চল চল দেখি। দুজনে মুহূর্তে হাওয়া। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল শ্রীমতী নবনীতা দেবসেন রচিত হে পূর্ণ তব চরণের কাছে এই ধারাবাহিক ভ্রমণ কাহিনীটির 6ষ্ঠ পর্ব। যদি এই সব পর্বগুলো শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে বারে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে পাবেন ভ্রমণ কাহিনী। সেইখানেই পাবেন হে পূর্ণ তব চরণের কাছের সমস্ত পর্বগুলি। এছাড়াও এই প্লেলিস্টে আমার আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প পাবেন, সেগুলো শুনুন। আমার ভিডিও বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করুন, একটা লাইক করুন, আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।